নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আগের দিন থাইল্যান্ডের যে ব্লগটা ছিল সেখানে তোমরা দেখেছিলে যে আমরা পৌঁছে আমাদের ওখানে কীভাবে ওয়েলকাম হলো। তারপরে কিন্তু ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম ফ্রেশ হয়ে রেস্ট নিতে, কারণ এরপরে যেতে হবে লাঞ্চ করতে। রুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে একটু লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে এসে রেডি হব। লাঞ্চ করে এসে একটু রাতের আমাদের যেহেতু ফাংশন আছে সেই কারণে আমরা রেডি হব। তো চটজলদি যাই, লাঞ্চটা করে আসি। কোন দিক দিয়ে তো এই তলাতে বিল্ডিংটা। তো আমরা লিফটে করে এখন নিচের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। কোথায় 7th ফ্লোরে না, 7th ফ্লোরে আমাদের লাঞ্চটা দেবে। তো আমরা এখন 7th ফ্লোরে যাব লাঞ্চ করতে। তো সেই কারণে লিফটে চলে এসেছি। আগের দিনের ভিডিওটা যারা দেখেছিলে তোমরা দেখেছিলে যে আমাদের কিন্তু 23 নম্বর ফ্লোরে রুমটা পড়েছিল। তো আমাদের লাঞ্চে যেতে হতো 7th ফ্লোরে, সেই মতো কিন্তু আমরা লিফটে উঠে পড়ছিলাম। আর এগুলো তো খুবই সুপারফাস্ট লিফট ছিল, নিমিষের মধ্যেই কখন যে কোন তলায় পৌঁছে যাচ্ছিলাম একদম বুঝতেই পারছিলাম না। আর লিফটের গায়ে কিন্তু ছিল একটা সুন্দর বিশাল আয়না, প্রত্যেকটা লিফটের গায়ে ছিল। তো সেখানে কিন্তু আয়না থাকবে, নিজেকে একটু দেখবো না তা তো হয় না। আর জানি না জানো তো এই সব দেখতে দেখতে আমাদের একটা বড় ব্লান্ডার করে ফেলেছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল 7th ফ্লোরে, কিন্তু আমরা চলে গেছিলাম ভুলবশত 9th ফ্লোরে। কিন্তু বলে না যেটা হয় ভালোর জন্যই হয়, এই রুমের এইটাতে তো আর এমনি এমনি আসতাম না। তো গিয়ে দেখি ওই পুরো ফ্লোরটাই কিন্তু একটা স্পায়ের পুরো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, আর স্পায়ারি রুম ওগুলো। আর এত সুন্দর করে সাজানো, দারুণ লাগছিল। আর জায়গাটা যেন একটা শান্তির জায়গা মনে হচ্ছিল, যে এখানে একটা স্পা যে হয়, একটা যে রিল্যাক্সেশন ব্যাপার আছে সেটা কিন্তু একদম ফিল করা যাচ্ছিল বাইরের থেকে। আর ভেতরে গেলে কি না কি হবে। তো যাই হোক, এরপরে কিন্তু সেখানে যেহেতু আমাদের কাজ ছিল না, এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম গ্রাউন্ড ফ্লোরে। আর আমরা কিন্তু একটা জিনিস বুঝতেও ভুল করে ফেলেছিলাম, সেই কারণে কিন্তু আমাদের অনেক মিস্টেক হয়েছিল। কারণ আমাদের এই হোটেলটায় ছিল দুটো ডিভিশন, একটা ছিল সাউথ টাওয়ার, একটা নর্থ টাওয়ার। আমরা সাউথ টাওয়ারে ছিলাম, কিন্তু লাঞ্চটা ছিল নর্থ টাওয়ারের 7th ফ্লোরে। আর আমরা যেহেতু সাউথ টাওয়ারে ছিলাম, তো সেই 7th ফ্লোরে কিন্তু আমাদের লাঞ্চটা ছিল না। তারপরে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিটে গেল। মিটে গিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম কিন্তু সেই নর্থ টাওয়ারের দিকে, যে আমাদের যে রিসেপশনটা ছিল সেখান দিয়েই আর কি যেতে হয়। এই যে দেখতে পাচ্ছ নর্থ টাওয়ার লেখা আছে, এখান দিয়েই কিন্তু আমরা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখান থেকে আমাদের কিন্তু নর্থ টাওয়ারের 7th ফ্লোরে যেতে হবে লাঞ্চে। সেই মতো কিন্তু আবার আমরা লিফটে চড়ে পড়ছিলাম। এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা এত সুন্দর, প্রত্যেকটা দিকই এক্সেভারকারেট বলা যায়। তো এইসব দেখতে দেখতেই আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের লাঞ্চের জায়গায়। নিতেই চলে এসলো 7th ফ্লোর। 7th ফ্লোরে গিয়ে কিছুটা হেঁটে কিছু সিঁড়ি পেরিয়ে তারপরে কিন্তু যেতে হতো লাঞ্চ সেকশনটায়। আর আমি লাঞ্চ হোক বা ব্রেকফাস্ট হোক, যেহেতু এত বড় হোটেলের এরকম একটা বাফেটের ব্যাপার, তো সেটাকে আগে পুরোপুরি দেখবো না সেটা তো আর হয় না। তো সেই কারণে গিয়ে আমি প্রথমেই কি করতাম, সব খাবারগুলোকে আগে কিন্তু দেখে নিতাম, তারপরে ডিসাইড করতাম যে কোনটা খাবো কোনটা খাবো না। আর এত ভ্যারাইটি ভেবে উঠতেই পারতাম না যে কোথার থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। আর প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা আলাদা ছিল। আর এত সুন্দর করে ডাইনিং করা ছিল টেবিলগুলো, দেখেই যেন চোখ ভরে যাচ্ছে। শুধু চোখের তৃপ্তি করলে তো আর হবে না, মনেরও তৃপ্তি করতে হবে। সেই কারণে কিন্তু সিলেক্ট করে নিচ্ছিলাম যে কোনটা কোনটা খাবো। আর এরপরে কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আমার প্লেট। আর এখানে কিন্তু ভেজ, নন ভেজ, তারপরে জৈন সেকশন সব কিন্তু আলাদা আলাদা ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু প্লেটটাকে কিভাবে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, যা যা পেরেছি আর কি মন পছন্দ সব তুলে নিয়েছি। তো জমিয়ে কিন্তু লাঞ্চটা করে নিয়ে তারপরে কিন্তু যেটা ছাড়া একদমই খাবারটা আমার ইনকমপ্লিট থাকে, ডেজার্ট। তো একদম চলে গেছিলাম সেই ডেজার্ট সেকশনের দিকে। তো এত খেয়ে নিয়েছিলাম যে আর খেয়ে দিয়ে নড়তে পারছিলাম না। কিন্তু এরপরে কিন্তু আমাদের লেগে যাবে খুবই তাড়াহুড়া। তো সেই কারণে কিন্তু কোনো মতে খাবারটা ফিনিশ করে আমাদের কিন্তু পৌঁছতে হবে রুমে। আর আমাদের যেতে হবে কিন্তু একটা পার্টিতে। তোমাদের তো আগেই বলেছিলাম যে রাতে আমাদের একটা পার্টি হবে, যেটার জন্য এখানে আসা আর কি। আর এদিকে গিয়ে দেখি কিন্তু অলরেডি অনেকে রেডি হয়েই অলরেডি খেতে চলে গেছিলো। আর আমি কিন্তু এখানে আমরা কেউই রেডি হইনি। আর তার মধ্যে আমি পরবো শাড়ি, আর শাড়ি তো আমি একদমই পরতে পারি না।
তো সেটার জন্য কিন্তু আমার হেল্প লাগবে আমার বরের, তাই বলছিল তুমি আগে রেডি হয়ে নাও। আর আমি কিন্তু রেডি হওয়ার সময় একদম ভিডিও নিতে পারিনি। এই যে আমার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। একটা মানে কথায় আছে না, একটা মেয়ে যেমন একটা ছেলের পরিপূরক, সেমন একটা ছেলেও কিন্তু একটা মেয়ের পরিপূরক। মানে আজকে এই যে শাড়ি পরাটা যে সাকসেস করতে পেরেছি, এর কিন্তু পেছনে অনেকটাই আমার বরেরও মানে ক্রেডিট রয়েছে বলতে পারো। কারণ আমি কিন্তু খুব একটা শাড়ি পরতে পারি না। এই যে পিন আপ থেকে শুরু করে তারপরে তোমার মানে কুচি ধরা থেকে শুরু করে সব কিন্তু ও করে দিয়েছিল। তাই কোনো মতে আর কি ম্যানেজ করে শাড়িটা পরতে পেরেছিলাম। আর ওখানে গেছি, কেই বা পরিয়ে দেবে, বাড়ি থাকলে না হয় মা বা শাশুড়ি কেউ একটা হেল্প করে দেয়। আর সত্যি আমি এইসব দিক থেকে ভীষণই লাকি, সেই কারণে নিজের বোধহয় শাড়ি পরাটা শেখা হয়ে উঠছে না। কিন্তু এটা একটা ভালো দিক নয়, আমাকে অবশ্যই শিখতে হবে শাড়ি পরাটা, তো ইচ্ছা আছে যে শিখবো। আর এইদিকে দেখো আমার বরকে মানে বলে না যে ছেলেদেরকে ফর্মালে আর ব্লেজারে খুবই সুন্দর লাগে। তারপরে কিন্তু দুজনে কিন্তু সেজে গুজে নিয়েছি। আর কেমন লাগছে দুজনকে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই। এরপর কিন্তু নিচে রিসেপশনে এসে দেখি একজন কিন্তু খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছিল। তো সেটা কিছুক্ষণ উপভোগ করে নিয়ে রিসেপশনের চারিদিকটা ঘুরতে ঘুরতে চলো তোমাদের সাথে মেইন বিষয়টা নিয়ে আলোচনা করি, যেটা বলেছিলাম তোমাদের পরে বলবো। আজকে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য হলো এই স্টার নাইট, যেটা মানে আর কি পার্টি বলছিলাম একটু আগে, যে পার্টিটা আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। এই পার্টিটার মেন কারণ হচ্ছে আমার বর যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে অ্যাচিভ করতে পারে, তারা কিন্তু এরকম ফ্যামিলি নিয়ে গিয়ে একটা বাইরের দেশে স্টার নাইটের কিন্তু এরকম সুযোগ পায়। আর তার সাথে কিন্তু অনেকটা সম্মানও পায়। আর ওগুলোকে নিয়ে কিন্তু বিশদে তোমাদের সাথে একটু পরে আরও আলোচনা করব। আর এই রিসেপশানে দেখলাম একটা সুন্দর বুদ্ধদেবের টেম্পলের মতো একটা সুন্দর একটা কাঠামো তৈরি করা, তো সেটাকে একটু দেখলাম। আর গিয়ে দেখি প্রচুর প্রচুর ফরেনার বা বিভিন্ন দেশের কান্ট্রির মানুষেরা এই রিসেপশনে কিন্তু একত্রিত হয়ে সবাই গল্পগুজব করছে, আর সেটা দেখতে বেশ লাগছিল। আর আমরা যেহেতু একটু লেট হয়ে গেছিলাম, তো আমাদের কিন্তু বাস এসে কিন্তু দাঁড়িয়েছিল, তবুও আমরা উঠতে পারলাম না, কারণ বাস পুরোপুরি ফুল হয়ে গেছিল। তো সেই মতো আমাদের কিন্তু আবার ব্যাক করে চলে যেতে হলো হোটেলের ভেতর দিকটাতে। আর বাইরের দিকটায় এত সুন্দর করে সাজানো ছিল যে সবাই এসে একটু ভিডিও করে নিচ্ছিল। আর এই বাইরের দিকটা কিন্তু বেশ ভালো গরম ছিল, আর যেহেতু হালকা ফুলকা মেকআপ করা ছিল সেই কারণে কিন্তু আরও বেশি বেশি গরম লাগছিল। সেই কারণে চটজলদি আবার চলে গেলাম হোটেলের ভেতরের দিকে। আর আমাদের মনে হয় বাসদের আর নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, মানে দুবার আমাদের সাথে এরকম ঘটলো, বাইরে গেলাম আবার ভেতরে চলে আসলাম। আর যা হয় না বলে না ভালোর জন্যই হয়, এসে দেখি ভেতরে কত সুন্দর সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে। আর মধ্যবিত্তদের যা হয় আর কি, এত সুন্দর সুন্দর গাড়ি, এত সুন্দর জায়গা, সব কিছুকে মানে চোখের সামনে দেখে মানে একটা স্বপ্নের মতো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ হোটেলের সামনেটায় কত সুন্দর করে ডেকোরেশন করা। যেটা বলা হয়নি যে এই বাসে করে আর কি আমরা কোথায় যাচ্ছি এই হোটেল ছেড়ে, আসলে আমাদের পার্টিটা কিন্তু হবে অন্য একটা হোটেলে। আর সেই জন্য কিন্তু আমাদের বাস নিয়ে যাবে হচ্ছে সেই হোটেলটায়। আর এইদিকে দেখো একটা ফারারি গাড়ি দাঁড়িয়েছিল, মানে একটা স্বপ্নের গাড়ি বলতে পারো। কোনো দিন কিনতে পারবো কি না বা চড়তে পারবো কি না তা তো ঠিক নেই। তো তার সামনে দাঁড়িয়ে একটু ফটোই তুলে নিচ্ছিলাম, এই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। এরপরে আমরা উঠে পড়েছিলাম বাসে। Your conference and continue to the gala dinner there. Okay, we take time about around 20 to 30 minutes depend on the traffic. এই যে আমাদের হোটেল ম্যারিয়ট মার্কুইস। আর এই হোটেলটার সামনের দিকটা কিন্তু অসম্ভব সুন্দর করে সাজানো ছিল, চারিদিকে গাছপালা, সুন্দর করে গার্ডেনিং করা, দারুণ লাগছিল। আর যেতে যেতে যেটা সবারই আগেই চোখে পড়লো মানে তারগুলোকে, মানে সবাই বলছে এ তো আমাদের ইন্ডিয়ার থেকেও খারাপ অবস্থা আর কি। আর যেহেতু এই শহরটায় জনসংখ্যা অনেকটাই কম, আর যেহেতু খুব সুন্দর একটা গোছানো গোছানো শহর, তো যেতে যেতে কিন্তু সেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর আগেই তো বলেছি যে এখানের মানে 10 মিনিটের রাস্তাও কিন্তু কতক্ষণ 40 মিনিটে হয়ে যাবে বোঝাই যায় না। এটা তো পুরোপুরি জ্যামেরই শহর, মানে প্রত্যেকটা মানুষের মাথা পিছু বোধহয় সবার কাছে একটা করে 4 চাকা গাড়ি রয়েছে, আর না হলে তো স্কুটি তো রয়েইছে। আর খুব সুন্দর সুন্দর কিন্তু গাড়ি দেখা যায়, এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে স্কুটিটা, কত সুন্দর দেখতে। আর চারপাশগুলো দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ এবার তো বুঝতেই পারছো যে কীরকম জ্যাম লেগে যায় আর কি। আর যখন জ্যামে পড়তে হয় তখন কিন্তু মানে আর কোনো রক্ষা নেই,
কিন্তু আর একটা জিনিস খুব ভালো লেগেছে, যতই জ্যাম হোক সবাই কিন্তু খুব মানে একদম ভালোভাবে খুব ধীর স্থিরভাবে চলে। মানে যদি কোনো মানুষ পার হয় প্রত্যেকটা গাড়ি যেন কি সুন্দর করে দাঁড়িয়ে যায়। মানে যখন আমরা রাস্তা পার হচ্ছিলাম আর কি, তখন মানে এসে যে মানে হট করে এসে যে লেগে যাবে বা ঝট করে যে গাড়িটা দাঁড় করাতে পারবে না সেরকম কিন্তু নয়। প্রত্যেকে কিন্তু একটা সমান স্থির মানে স্পিডে কিন্তু ওরা চলে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। এদিকে দেখো কথায় কথায় আমরা পৌঁছে গেছি আমাদের সেই ডেস্টিনেশন, মানে যে হোটেলটায় আর কি আমাদের আজকে সেই পার্টিটা হবে। আর এইখানে এসেই মানে ঢুকিয়ে দিল একটা পার্কিং জোনে আমাদের গাড়িটাকে, বাসটাকে আর কি। আর যেহেতু এসি বাস ছিল তো আসতে কিন্তু কোনো রকমেই অসুবিধা হয়নি। মোটামুটি 20-25 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেল থেকে এই হোটেলটায় পৌঁছে গেছিলাম। তো এই যে পার্কিং জোনটা এসেও দেখি কি সুন্দর সুন্দর কিন্তু গাড়ি দাঁড় করানো রয়েছে। তো এইগুলো দেখেই আর কি চোখ ভরে যাচ্ছিল। পর আমাদের ট্যুর গাইড কিন্তু নিয়ে যাচ্ছিল যেখানে আর কি আমাদের মানে পার্টিটা হবে সেই ফ্লোরে যাওয়ার জন্য ডাইরেকশানটা বলে দিচ্ছিল। আর এই দিকে দেখো ফুলদানিগুলো সামনে রিসেপশনে রাখা রয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই দিকে কিন্তু আর একজনও হেল্প করছিল লিফটে করে আমাদের কি করে 22 নম্বর ফ্লোরে যেতে হবে। মানে আমাদের পার্টিটা ছিল মেইনলি 22 নম্বর ফ্লোরে। আর এই যে আমরা লিফটে উঠে সবাই কিন্তু আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম 22 নম্বর ফ্লোরে। আর গিয়েই দেখি মানে এখানে কোনো ওরকম প্রোগ্রাম হবে তারই প্রস্তুতি নিচ্ছে কিছু ছেলে। আর ওখানের ছেলে মেয়েগুলোকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর যেটা সব থেকে মানে আকর্ষণীয় ওদের যে ফিটনেসটা। আর এই যে দেখতে পাচ্ছ আজকে আমাদের যে মানে মেইন ডেস্টিনেশন যেখানে আর কি আসার জন্য আমাদের এই এত কিছু মেহনত, সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর সামনেটা পুরো একটা স্টার শেপ দেওয়া ছিল, আর সেটার ভেতর দিয়ে মানে যেতে যেতে নিজেকেও একটা বেস্ট স্টার মনে হচ্ছিল। আর সত্যিই তো স্টারের মতোই তো, মানে সব কিছুই যেন হাতের নাগালের বাইরে। আর এই যে ঢুকতে ঢুকতে দেখো মানে মনে হচ্ছিল যে আজকে কোনো একটা সেলিব্রিটির থেকে আমরা কম নেই, কারণ চারিদিকে লাইট আর ক্যামেরার যে এত ছড়াছড়ি মনে হচ্ছিল কোনো একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যেন ঢুকে পড়ছি। আর প্রত্যেকের জন্য কিন্তু এক একটা আলাদা আলাদা সিট বুক করা ছিল। তো আমাদের সেরকমই গাইডেন্স দিচ্ছিল যে আমাদের কিন্তু কোন সিটে গিয়ে বসতে হবে। প্রত্যেকের জন্য একটা করে টেবিল দেওয়া ছিল, তো সেই টেবিলের নাম্বার ছিল, তারপরে তার একটা কার্ড দেওয়া ছিল খুব সুন্দর মতো। তো সেগুলো গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি। তো আমরা কিন্তু গিয়েই যেটা প্রথমে দেখছিলাম মানে এই যে ক্যামেরা, তারপরে লাইট অ্যাকশন, মনে হচ্ছে কোনো একটা ফিল্মের সেটে ঢুকে পড়েছি। তারপরে তো মানে এত লোকের মধ্যে গিয়ে খুঁজেই পাচ্ছিলাম না প্রথমে সিটটা। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা পেয়ে গেছিলাম আমাদের টেবিল। আর এইখানে গিয়ে প্রথমে যেটা মাথাতে আসছিল যে এত সুন্দর যে ডেকোরেশন, তার পরবর্তী ধামাকাটা না কত সুন্দর হবে। তো তার জন্য দেখার জন্য কি তোমাদেরকে আমার সাথে থাকতে হবে অবশ্যই কিন্তু ভিডিও শেষ অবধি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টেবিলে দেওয়া ছিল ওয়েলকাম কার্ড। Wow, where is the energy gone? अब तक तो इतनी सारी चीजें हमें सुन रही थी, कोई किसी तरह के तालियां बजाए भाई, you are such a now it's all সুন্দর উপস্থাপনার মাধ্যমে আজকের প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো। তারপরে হচ্ছিল প্রদীপ প্রজ্বলন, আর তারপরে সেই মেন প্রোগ্রাম যেটার জন্য এখানে আর কি আসা, সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা কিন্তু শুরু হয়ে গেছিলো। আর এরপরে কিন্তু পেয়ে গেছিলো আমার বর্ষের সম্মানজনক অ্যাওয়ার্ডটা। আর তার পাশে থাকতে পেরে আমার কিন্তু ভীষণ ভাল লাগছিলো আর খুব গর্বেও মনে হচ্ছিলো। অ্যাওয়ার্ড সেজে শুরু হয়ে গেছিলো খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম। তার মধ্যেই একটা প্রোগ্রাম ছিল ওদের ওখানকার কালচারের ওপরে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা ওদের যে মানে ওখানকার কালচারাল বিষয়গুলোকে আমাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করছে।
তারপরে শুরু হয়ে গেছিলো অন্যরকম উপস্থাপনা, এই যে লাইট শো, এগুলো কিন্তু আগে টিভিতে দেখেছি, তো এগুলো সামনে থেকে কিন্তু খুব ভালো লাগে। যত রাত বাড়ছিল তত যেমন শোয়ের আকর্ষণও বাড়ছিল, তেমনি কিন্তু পেটে কিন্তু ছুঁচো দৌড়াচ্ছিল। মানে যেহেতু লাঞ্চের পর থেকে আর কিছু খাওয়া পড়েনি, তো সেই মতো কিন্তু আমি চলে গেছিলাম বাইরের দিকে কিছু খাবো বলে। কিন্তু গিয়ে দেখি তখনও মানে ওরা প্রস্তুত করছে আর কি, ডাইনিং করছে, খাবার প্রস্তুত ছিল, মানে কি এরপরে আর কি মানে সব কিছু গুছিয়ে গেছি, আমাদেরকে সার্ভ করবে। তো আমি ভেবেছিলাম কি একটু ফাঁকায় ফাঁকায় দেখে ভিডিও করে নেবো আর একটু খাবো, আগে তো সবার আগে দেখে নেবো যে কী কী আইটেম আছে। তো সেই কারণে কিন্তু আমি একটু আগেই চলে গেছিলাম, গিয়ে একটু সব খাবার দাবারগুলো দেখে নিয়ে, যেহেতু খাবারটা তখনও সার্ভ করা শুরু হয়নি, তাই চলে যাচ্ছিলাম ওখান থেকে একটু বাইরের দিকে। তো গিয়ে দেখছি এক জায়গায় প্রচণ্ড ভিড়। তারপরে গিয়ে যেটা বুঝলাম যে ওখানে কিন্তু দুটো ছেলে মডেল সেজে দাঁড়িয়েছে আর কি, ওদের ওখানকার কোনো একটা মানে স্পেশাল ক্যারেক্টার সেজে দাঁড়িয়েছে। তো তার সাথে গিয়ে আমিও 2-4টে ছবি তুলিয়ে নিয়ে চলে গেছিলাম আবার বাইরের দিকে। তোমরা যদি ক্যারেক্টারটার নাম জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ একটা মানে বাইরে গিয়ে শুধু মনে হচ্ছে কোনো একটা আলোর শহর, মানে রাতের শহরটাকে দেখতে যেন আরও ভালো লাগছিল। আর এরপরে কিন্তু ঘুরে ফিরে এসে দেখি অলরেডি সার্ভ করা শুরু হয়ে গেছে, সেই মতো আমি আমার প্লেটিংও কিন্তু করে নিলাম। নিয়ে এবার ভাবছিলাম যে এত সুন্দর খাবার দাবার যদি আয়েশ করে না খাওয়া যায় তাহলে তো সে মজাই পাওয়া যাবে না, তাই খুঁজছিলাম কোথাও একটু ফাঁকায় গিয়ে বসে আর কি খাওয়া যায়। তো গিয়ে দেখলাম কিডস জোনটা ফাঁকা আছে, যেখানে মানে একটি আলাদা কিডস জোন করেছে, যেখানে কি বাচ্চা কাচ্চা বসে খেলতেও পারবে আবার খাওয়া দাওয়া করতে পারবে। তো সেই জায়গাটা একটু ফাঁকা ছিল দেখে আমিও কিন্তু আমার প্লেটিং নিয়ে বাচ্চাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আর একটা ওখানে বেশ সুন্দর মহিলা খুব সুন্দর করে সেজে বাচ্চাদের কিন্তু বিভিন্ন শেপের বেলুনও বানিয়ে দিচ্ছিল। আর তারপরে একটু খাওয়া দাওয়া শেষে একটু হজম করার জন্য নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করে নিলাম। তারপরে ভেতর দিকে গিয়ে তো ডিনারটাও করতে হবে, আমি তো ভেবেছিলাম এটাই ডিনার, কিন্তু ভেতরে গিয়ে যেটা বুঝলাম যে না, এটা ছিল স্ন্যাক্স, এরপরে তো আসল ডিনার শুরু। তো অলরেডি গিয়ে দেখি সবাই কিন্তু ডিনারের কাউন্টারগুলোতেও মানে খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে। আর ওদিকে কিন্তু একটা ভালো প্রোগ্রাম চলছিল, মানে বলছিলাম তো যত রাত বাজে তত যেন প্রোগ্রামের এক্সাইটমেন্টটা আরও বেশি করে ভালো লাগছে। আর যেখানে গিয়ে আমি প্রথমে চলে গেছিলাম মানে নুডলসের কাউন্টারে, তারপরে ছিল কিন্তু বিভিন্ন রকমের পুডিংসের কাউন্টার। আর তারপরে তো জানোই আমি তো বলেছি যে এটা গিয়ে আমার প্রথম কাজে সব কিছু ঘুরে ফিরে দেখা। সব প্রোগ্রাম দেখতে দেখতে আমি ওদিকে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম আমার ডিনারের প্লেটগুলো। আমি কিন্তু এদিক থেকে একটু কুড়েই বলতে পারো, মানে আগে আর কি সব কিছু সাজিয়ে নিই, তারপরে খেতে বসি। ওই বারবার করে যাব আর বারবার করে আসবো অর্ধেক খাবার খেয়ে সেটা আমার দ্বারা হয় না। সেই কারণে কিন্তু আমি সব কিছু আগে একটু টেস্ট করে দেখবো বলে সব কিছু নিয়ে একেবারে গুছিয়েই বসি। ডিনার করতে করতে ওদিকে শুরু হয়ে গেছিল আসল মজা, কেউ আর নিজেকে আটকে রাখতে পারছিল। সবাই মিলে কিন্তু প্রচণ্ড আনন্দ করছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই দাদাটা একটা স্টেপ করছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন গানের স্টেপটা করছিল। আর এদিকে দেখো বাচ্চারাও আর কি বাদ যাচ্ছে না, তো সেই দেখে ভাবলাম আমরাই বা বিরত থাকি কেন, তো সবাইকে নিয়ে কিন্তু উঠে পড়ে জমদার নাচ করতে শুরু করে দিলাম। মানে যে যেমন পারছে আর কি ঠুমকা লাগাচ্ছে। আর এরকম আনন্দ করতে করতে কখন যে অনেকটা রাত হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। এবার তো ফেরার পালা ছিল, কিন্তু কেউই আর ফিরতে চাচ্ছিল না এত আনন্দ করতে করতে। কিন্তু যাই হোক সবাইকে ধরে বেঁধে আর কি বাইরে নিয়ে আসা হলো, কারণ বাস আমাদের ওয়েট করছিল আবার আমাদের হোটেলে ফিরিয়ে দেবে বলে।
তো সেই কারণে কিন্তু আমাদের নিচের দিকে আসছিলাম, মানে আমরা তো যেহেতু এটা হচ্ছিল 22 নম্বর ফ্লোরে, আমাদের নিচে এসে বাস ওয়েট করছিল। আর যারা যে বাসে এসে তারা সেই বাসে করে যেহেতু যাবে, সেই কারণে যে যার কিন্তু বাসের জন্য বাইরে এসে ওয়েট করছিল। আর সবাই কিন্তু খুব আনন্দ করে। দেখতেই পাচ্ছ বাইরে এসেও কিন্তু সেই আনন্দের রেশ কারোরই কাটেনি। সত্যিই একটা মেমোরেবল নাইট ছিল। তো এই সব মানে স্মৃতি নিয়েই ফিরছিলাম হোটেলের দিকে। আবার যেহেতু পরের দিন আমাদের একটা হেডট্রেক শিডিউল রয়েছে, মানে আমাদের তো মানে এটা তো মেইন অনুষ্ঠান ছিলই, এছাড়াও তো ঘোরাফেরা রয়েছে। তো সেই কারণে আমাদের নেক্সট দিনের শিডিউলটাও কিন্তু বলে দিচ্ছিল যে কখন বেরোতে হবে, কোথায় কোথায় যেতে হবে। এইসব শুনতে শুনতে কিন্তু পৌঁছে গেছিলাম আমরা আমাদের হোটেলের সামনে। তো এখানে যে সবার জন্য ওয়েট করছিলাম, তারপরে চলে গেছিলাম রুমে। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। মানে এখন মোটামুটি 1:45 মতো বাজে ইন্ডিয়ান টাইমে, আর কি 12:30 মতো বাজে। আর মানে একটু তো ন্যাপ নিতে হবে, কারণ কালকে আবার সকালে তাড়াতাড়ি করে উঠে রেডি হতে হবে, তারপরে কিন্তু ব্রেকফাস্ট করে আবার আমাদের ঘুরতে বেরিয়ে পড়তে হবে। আর চলো, আমরা যেহেতু 23 নম্বর ফ্লোরে রয়েছি, আমাদের মানে ঘরের বাইরের দিক থেকে জানলার দিয়ে শহরটাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর সেদিন কিন্তু আকাশে মেঘও করেছিল, বিদ্যুৎও চমকাছিল, তাই জন্য একটা অন্যরকমই ওয়েদার ছিল। চলো তোমাদেরকে কিন্তু সেইটা একটু দেখায়। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রুমের বাইরে দিয়ে মানে শহরটাকে দেখতে কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ জানি না, কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এই যে দেখতে পাচ্ছ, আর মানে আকাশে কিন্তু মেঘও হয়েছিল। থাই ভাটের কয়েনটা তোমাদের একটু দেখায় ক্লোজ থেকে। এই যে ক্লোজ থেকে দেখাচ্ছি, এই যে উল্টো পিঠটা দেখো। একবার থাই ভাটগুলো দেখায়। এটা হচ্ছে থাইয়ের 1000 টাকা। এই যে 1000 টাকার নোটের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। আর 100 টাকার নোটগুলোকেও দেখায়। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 100 টাকার নোট থাই ভাটের। আর এই যে ব্যাক সাইড। তো আমরা কিন্তু আসার সময় ইন্ডিয়া থেকেই মানে নোটগুলো ভাঙিয়ে এনেছিলাম, কিন্তু আজকে আমরা মানে গাড়িতে করে প্রাইভেট কারে একটা জায়গায় গেছিলাম, তো সেখানে মানে টাকাটা আমাদের খুচরো করে দিয়েছিল, মানে টাকাটা ভাড়া দেওয়া হয়েছিল, তারপরে খুচরো করে দিয়েছিল। এই যে 20 টাকার নোট, আর এই যে 20 টাকার নোটের ব্যাক সাইড দেখতেই পাচ্ছ। থাই ভাট মানে ইন্ডিয়া থেকে যদি ভাঙিয়ে আনা হয় টাকাটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু এখানে এসে ভাঙালে আর একটু কমে যায়, সেই কারণে আমরা ইন্ডিয়া থেকেই ভাঙিয়ে এনেছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো বন্ধুরা, বাই বাই, গুড নাইট বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।